আসসালামু আলাইকুম। আমার সাথে পড়াশোনা করার জন্য আপনাদের স্বাগতম। এই ভিডিওতে অনার্স তৃতীয় বর্ষের পোর্টফোলিও ব্যবস্থাপনার প্রথম অধ্যায় সুদের হারের ইতিহাস ও ঝুঁকি পরিহারের সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। প্রথমে দেখে নিচ্ছি প্রয়োজনীয় সূত্রাবলী। প্রথমে আছে রিয়েল রেট অফ রিটার্ন, যেটাকে প্রকাশ করা হয় ছোট হাতের আর দ্বারা। এইটার মধ্যে দুই ধরনের ফর্মুলা আছে। একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ফর্মুলা আর একটা এক্স্যাক্ট ফর্মুলা। অ্যাপ্রক্সিমেট ফর্মুলার সূত্র হচ্ছে আর মাইনাস আই এবং এক্স্যাক্ট ফর্মুলার সূত্র হচ্ছে আর মাইনাস আই বাই 1 প্লাস আই। এখানে আর হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট আর আই হচ্ছে রেট অফ ইনফ্লেশন। চলুন এই ব্যাপারে কিছু সমস্যার সমাধান করা যাক। এই অঙ্কটাতে আছে ইফ দ্য নমিনাল ইন্টারেস্ট রেট ইজ অন এ ইয়ার CD is 8% and your expected inflation to be 5 over coming years. Calculate the real rate of return. এখানে real interest rate under approximate method এর সূত্র হচ্ছে r সমান r minus I. এখানে r হচ্ছে nominal interest rate, r সমান nominal interest rate যেটা হচ্ছে 8% এবং আই হচ্ছে ইনফ্লেশন রেট যেটা 5%। খুবই সহজ। 8% মাইনাস 5% আনসার 3%। রিকোয়ারমেন্ট 1 কমপ্লিট। এরপর আমাদের বলা আছে রিয়েল ইন্টারেস্ট রেট আন্ডার এক্স্যাক্ট ফর্মুলা। সূত্র হচ্ছে আর সমান আর মাইনাস আই বাই 1 প্লাস আই। এটার উত্তর হবে 2.86%। এই অঙ্কটা if the nominal interest rate of a bond is 8.5% and you expect inflation to be 5% over the coming year, calculate the real rate of return by using A number the approximate formula, B number the exact formula. আমি প্রথমে করব A the approximate ফর্মুলা। আমরা জানি অ্যাপ্রক্সিমেট ফর্মুলার সূত্র হচ্ছে আর মাইনাস আই, আর এই অঙ্কে আর সমান 8.5 এবং আই সমান 5%। 8.5 মাইনাস 5 সমান 3.5% এবং বি নাম্বারে চেয়েছে এক্স্যাক্ট ফর্মুলায়। এক্স্যাক্ট ফর্মুলায় সূত্র আমরা জানি, আগে যেটা আছে সেটাই, শুধু 1 প্লাস আই দিয়ে ভাগ। 8.5 মাইনাস 5 এবং 1-এর সাথে যখন আমি আইকে পার্সেন্টেজকে যোগ করব সেটাকে আমার সংখ্যায় রূপান্তর করে নিতে হবে, তখন এটা হয়ে যাবে 3.5 এবং নিচে 1.05। 3.5 ভাগ 1.05 উত্তর আসে 3.33%। আপনাদের যদি কনফিউশন হয়ে থাকে যে কেন এখানে পার্সেন্টেজ ভাঙিয়ে নিলাম না, এখানে কেন পার্সেন্টেজ থেকে সংখ্যায় করলাম, সেই ক্ষেত্রে বলা যায় যে এই দুটোকেও যদি আপনারা সংখ্যায় কনভার্ট করেন এবং সেই ক্ষেত্রে 100 দিয়ে গুণ করলে সেম উত্তরই আসবে। আমি যদি এখানে দেখিয়ে দেই, এটাকে যদি পার্সেন্টেজ থেকে আমি ভাঙিয়ে নিই তাহলে হবে 0.085 এবং এটা হবে 0.05। 0.085 মাইনাস 0.05 এবং নিচে 1 প্লাস 0.05। 0.85 থেকে 0.05কে বিয়োগ করলে হবে 0.035 এবং যোগ করলে হবে 1 প্লাস 0.05। আমি বলেছিলাম এই ক্ষেত্রে আপনাদের 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে
উত্তরটা সেম আসবে। এটা আপনার চাইলে সূত্রে লিখেও নিতে পারেন এইভাবে, কিংবা সরাসরি যোগ করেও দিতে পারেন। এখানে এটা সরাসরি 1.05 লিখব। এক্ষেত্রে যদি আমি ভাগ দিই 0.035 ভাগ 1.05 আসবে 0.0333 এবং 100 গুণ করলে ঠিক আগের উত্তরটাই আসবে 3.33%। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখব নমিনাল ইন্টারেস্ট রেট, মানে আর এর মানটা বের করতে হবে। আমরা আগের অঙ্কে যে আরটা দিয়ে করেছি, এই আর এর মান যদি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব। আর এর মান দেওয়া না থাকলে অবশ্যই রিয়েল ইন্টারেস্ট রেটের মানটা দেওয়া থাকবে। এক্ষেত্রে সূত্র হচ্ছে আর সমান 1 প্লাস আর ছোটো হাতের আর ইন্টু 1 প্লাস আই মাইনাস 1। এই সূত্রটা দিয়ে করলে নমিনাল ইন্টারেস্ট রেট বের হয়ে যাবে। আসুন একটা সমাধান করি। এই অঙ্কটা হচ্ছে সাপোজ দ্য রিয়েল ইন্টারেস্ট রেট ইজ 6%, মানে ছোটো হাতের মানটা যদি 6% হয় রিয়েল ইন্টারেস্ট রেট, অ্যান্ড দ্য এক্সপেক্টেড ইনফ্লেশন ইজ 2%, এবং ইনফ্লেশনের মানটা যদি 2% হয়, হোয়াট উড ইউ এক্সপেক্ট দ্য নমিনাল রেট অফ ইন্টারেস্ট টু বি। এর মানে হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেটটা চাচ্ছে। এখানে আমরা সোজাসুজি লিখব নমিনাল রেট, কিংবা বড় হাতের আর সমান 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আই মাইনাস 1। আমার এই অঙ্কটার মধ্যে আমার রেট অফ রিটার্নের মান দেওয়া আছে 6% অথবা 0.06, এবং ইনফ্লেশন রেট বা আয়ের মান দেওয়া আছে 2% বা 0.02। 1 প্লাস 0.06 to 1 প্লাস 0.02 মাইনাস 1। এই দুটো গুণ করলে আসে 1.0812 মাইনাস 1, এবং এটা 1 মাইনাস করলে সিম্পল শুধু 1টা চলে যায়, পয়েন্টের পরে যেটা থাকে সেটাই, এবং এটাকে 100 দিয়ে যদি গুণ করি হবে 1.12%। 1.12% হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট। আরেকটা সমাধান করি। Assume the real interest rate is 1.923% per year and the real inflation rate is 4% per year compounded annually. Find out the nominal interest rate. আমরা আবার করব nominal interest rate। আগের সূত্র 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আই মাইনাস 1। আপনারা যখন সূত্রটা লিখবেন প্রতিবারে যদি আপনারা বলে বলে লেখেন তাহলে সেই ক্ষেত্রে মনে রাখাটা অনেক বেশি সুবিধা হয়ে যাবে। এই অঙ্কের মধ্যে আর সমান 1.923 or 0.01923 এবং আই সমান 4% or 0.04। তো আমরা মান বসিয়ে নিচ্ছি। আর সমান 0.1923 into 1 plus 0.04 minus 1 যোগ করলে হচ্ছে 1.01923 into 1.04 minus 1। এই দুইটা গুণ করলে মান হয় 1.0599 minus 1। 1 বাদ দিলে শুধু পয়েন্টের পরের যে সংখ্যাটা সেটাই থাকবে, এবং এটাকে যদি 100 দিয়ে গুণ করে নিই 5.99%। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রশ্নে বলা হচ্ছে র্যাঙ্ক দ্য ফলোইং বন্ডস ইন টার্মস অফ ডিউরেশন। নিচে যে বন্ডগুলো দেওয়া আছে সেগুলো ডিউরেশন অনুযায়ী র্যাঙ্কিং করতে বলেছে, মানে প্রথম থেকে দ্বিতীয় এইভাবে
কোনটা প্রথম কোনটা দ্বিতীয় এভাবে র্যাঙ্কিং করতে বলা হয়েছে। এক্সপ্লেইন দ্য রেশিওনাল বিহাইন্ড ইউর র্যাঙ্কিংস, কীভাবে আমরা এটা করলাম সেটাও হচ্ছে এক্সপ্লেন করতে বলেছে। খুব বেশি আমরা ইউ ডু নট হ্যাভ টু অ্যাকিউরেটলি ক্যালকুলেট দ্য বন্ডস ডিউরেশন, অ্যাকিউরেটলি করতে হবে এমন কথা না, সিম্পলি লজিক্যালি রেশিওনিং উইল সারফেস, মানে সিম্পলভাবে জাস্ট একটা করে দেখালেই হবে, মানে সেজন্য আমরা ডিউরেশন শর্টকাটের সূত্র দিয়ে এই ডিউরেশনটা করব। এখানে বন্ড 1 to 4 পর্যন্ত দেওয়া আছে, টাইম টু ম্যাচুরিটি দেওয়া আছে, এখানে কুপন ইন্টারেস্ট রেট পার্সেন্টেজে দেওয়া আছে, এবং ইয়েল্ড টু ম্যাচুরিটি যেটা আর কি আমাদের এই অঙ্কে দরকার সেটাও দেওয়া আছে। কুপন ইন্টারেস্ট রেটটা আমাদের লাগে না, তো প্রথমে আমাদের হচ্ছে উইন অর দ্যাট বলে আমরা ডিউরেশনের সূত্রটা লিখে নিয়েছি। এরপরে প্রত্যেকটা বন্ডের আলাদা আলাদা করে আমরা ডিউরেশন নির্ণয় করব। প্রথমেই এখানে নতুন করে সূত্রটা লেখার দরকার নেই, শুধু মানটা বসিয়ে যাব। আমাদের প্রশ্নে এখানে ওয়ান প্লাস বন্ড 1-এ ইয়েল টু ম্যাচুরিটি আছে 10 এবং নিচে ভাগ দিব 10, এটা পার্সেন্টেজে দেওয়া আছে, এখানে আমাকে পয়েন্ট থেকে সংখ্যায় রূপান্তর করে নিতে হবে, ইন্টু 1 + 1.0। টাইম টু ম্যাচুরিটির মান দেওয়া আছে এখানে টাইম টু ম্যাচুরিটি দেওয়া আছে 30 ইয়ার। মান বসিয়ে নিয়েছি, এখন সবগুলোর যোগ বিয়োগ করে নেওয়া যাক। ওয়ান 0 পাওয়ার 30 করলে এটা বের হয়, এবং 1 বিয়োগ করার পর হচ্ছে 16.4494 বের হয়। ভাগফলের মান বের হয় 9.9427 এবং গুণ করলে হয় 10.37। বন্ড 1-এর ডিউরেশন করা হলো, এখন ফর বন্ড 2। আমার বন্ড 1 এবং বন্ড 2-র ইয়েল টু ম্যাচুরিটি YTM এবং টাইম টু ম্যাচুরিটি একদম সমান, তাই এটার উত্তরও একদম এক্স্যাক্ট বন্ড 1-এর মতনই হবে। সব ধরনের ক্যালকুলেশনও সেম, যেহেতু সব কিছুই সেম। আমি সরাসরি চলে যাচ্ছি, সেহেতু সেম আমি এটা দেখে দেখেই তুলে দিচ্ছি। এবার সব কিছু প্রত্যেকটা লাইন ডিটেলে করতে হবে এমন কোনো কথা নেই। আপনি যদি বোঝেন আপনি একটু শর্টকাটে এরকম 2-1টা লাইন বাদ দিয়েও করতে পারেন, তবে যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে সম্পূর্ণটা করাই উত্তম। বন্ড 2 ডিউরেশন কমপ্লিট। এখন করব বন্ড 3। বন্ড 3-র 1 প্লাস YTM হচ্ছে 7%, তাই 0.07 এবং টাইম টু ম্যাচুরিটি আগের মতো 30 ইয়ার।
তো যোগ করে ভাগ করলে এটা আসে ভাগ করে গুণ করলে হয়। আপনারা চাইলে পুরো ক্যালকুলেশন করে নিতে পারেন কিংবা এতটুকু করে দিতে পারেন শুধু ক্যালকুলেটরে যোগ বিয়োগ করে। এখন বন্ড 4-এরটা এখানে yield to maturity দেওয়া আছে 10%। এখানে হবে 1 + 0.10 ইন্টু, কিন্তু টাইম টু ম্যাচুরিটি আছে 5 ইয়ার, তার উপর হবে 5 - 1 পাওয়ার 5। এখানে আর মাইনাস প্লাস কিছু নেই, ভাগ করলে আসবে 1 এটা ভাগ করার পর 11-এর সাথে গুণ করলে উত্তর আসবে 4.17। এখন আমরা করতে পারি র্যাঙ্কিং করার এই অঙ্কের ফাইনাল পার্ট। এখানে আমাকে করতেই বলেছে র্যাঙ্কিং করার জন্য আমি 5টা রো এবং 3টা করে কলাম করে নিয়েছি। প্রথম কলামে আমি লিখব বন্ড এবং মাঝেরটা লিখব ডিউরেশন এবং শেষেরটা র্যাঙ্ক। বন্ড হচ্ছে আমার 1 থেকে 4, ডিউরেশন আমার যে অঙ্কে যত বের হয়েছে যে বন্ডের যত ডিউরেশন সেটা লিখে নিব। এখন হচ্ছে র্যাঙ্কিং যেহেতু আমাদের যদি কোনো কিছু বলা না থাকে র্যাঙ্কিং নেই, তাহলে আমরা ছোট থেকে মানে যেটা সবচেয়ে বড় তাকে হচ্ছে প্রথম, মানে বড় থেকে ছোটতে র্যাঙ্কিং করব। মানে সবার বড় যেটা সেটা হচ্ছে আমার র্যাঙ্কে হবে 1, সে সবচেয়ে বড়, সে প্রথম স্থান অধিকার করেছে, এরকমটা আর কি 1। এরপর সমান যে দুইজন আছে সেই দুইজনকে সমান 2, যেহেতু সমান না থাকলে আমরা 3, 4 এইভাবেই করে যেতাম, কিন্তু যেহেতু সমান এবং এই দুইটাই হচ্ছে 10.37 এসেছে, তাই দুইজনকে আমরা দ্বিতীয় স্থানে রেখেছি এবং সবার শেষে যে আছে সবচেয়ে ছোট তাকে সে তৃতীয়। ব্যাস, এই হচ্ছে আমাদের ডিউরেশন। র্যাঙ্কিংয়ের অঙ্ক আমরা সামনেও পাবো ইনশাল্লাহ। এখন এর পরেরটা দেখা যাক। এখন আমরা দেখব দ্য ইম্পাইলড প্রাইস। এটা হচ্ছে 0 বছরের শেয়ার মূল্য যে সূত্রটা আছে সেটার মতনই, P0 = D1/KE + G। এখানে KE হচ্ছে রেট অফ রিটার্ন, G হচ্ছে কনস্ট্যান্ট রেট অথবা গ্রোথ রেট, D0 হচ্ছে ডিভিডেন্ড পার ইয়ার এবং D1 এর একটা সূত্র আছে 1 + G × D0। এই অঙ্কগুলো আমরা আগেও করেছি। তো এই অঙ্কে বলা হয়েছে XYZ company is currently paying a dividend of টাকা 2 per share, which is expected to grow at a constant rate of 7% per year. Investment requires a rate of return of 16% to invest in stock. With this degree of riskiness, calculate the implied price of XYZ company. তো প্রথমেই আমি হেয়ার দিয়ে নিচ্ছি। এই অঙ্কে বলা হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার ইজ 2 টাকা, সো D0 হচ্ছে 2, কনস্ট্যান্ট রেট কিংবা গ্রোথ রেট আছে 7% বা 0.07, রেট অফ রিটার্ন কিংবা KE আছে 16% বা 0.16। এখানে আমাকে D1টা বের করে নিতে হবে। আমরা জানি D1 এর সূত্র হচ্ছে D0 × 1 + G। D0 আছে 2, 1 + G হচ্ছে 0.7,
তাহলে এটা বের হয় 2.14। এখন আমরা পুরো অঙ্কে চলে যাই। We know that implied price P0 সমান D1 KE মাইনাস G। D1 বের হয়েছে 2.14, KE দেয়া আছে 0.16 মাইনাস G হচ্ছে 0.07। উপরে যা আছে তাই থাকবে, বিয়োগ করলে হয় 0.09 এবং এটা ভাগ করলে আসে টাকায় কনভার্ট করতে হবে যেহেতু শেয়ার প্রাইস অথবা ইম্পাইল্ড প্রাইস। ব্যাস, খুবই সহজ একটা অঙ্ক। এই অধ্যায় এখানেই শেষ, আরও কিছু অঙ্ক আছে, এগুলো আপনারা নিজেরা অনুশীলন করবেন। আর উত্তর কী হবে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।